এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সংগ্রামী শিক্ষক নেতা ফরিদ স্যার, যিনি গোটা বাংলাদেশের 5.5 লক্ষ কর্মচারী, প্রত্যেকটা কর্মচারীকে যদি জিজ্ঞাসা করা হয় সবার আগে যার নাম বলে সে হলো আমাদের ফরিদ স্যার। ফরিদ স্যার আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আছেন। স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় শিক্ষকরা রাস্তায় কেন? জবাব চাই, শিক্ষকরা রাস্তায় কেন? জবাব চাই, জবাব চাই। জবাব দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধা, আপনারা ভালো করে জানেন সেই 2017 সাল থেকে আজ অবধি শিক্ষক কর্মচারীদের কল্যাণে এমন কোনো দপ্তর নাই যেখানে আমাদের পদচারণা হয় নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা চেষ্টা করি নাই। সব জায়গায় আমাদের পদচারণা ছিল। লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠা করা এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। বাংলাদেশের শ্রম আইনে স্পষ্ট বলা আছে, একই কর্মঘণ্টা, একই কার্যক্রম, একই যোগ্যতা, একই সবকিছু দেওয়ার পর একই মন্ত্রণালয়ের অধীনে কেউ যদি কাজ করে তাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আজ স্বাধীনতার 53 বছর পেরিয়ে আজ আমরা 54 বছরে অবস্থান করছি। এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্র এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশার প্রতি তারা কোনো নজর দিচ্ছে না। সেই জন্য বিগত সরকারের আমলে আমরা কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেছি। আমরা মহামারী করোনার সময় 2-3টা মাস্ক লাগিয়ে শত শত এমপি মন্ত্রীর কাছে গিয়েছি, কারণ তারা যেন সংসদে আমাদের বিষয়গুলো তুলেও ধরেছিল। ফল কি এসেছে একটু পরে বলছি। সিকি ঈদ বোনাসের বয়স আজ 21 বৎসর হতে যাচ্ছে। বিএনপি সরকার 2004 সালে শিক্ষকদেরকে সিকি ঈদ বোনাস দিয়েছিল। বছরে 2টা উৎসব, সকল শ্রেণী পেশার মানুষ আনন্দ করে, কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা ঘরের মধ্যে দরজা আটকে ছেলে মেয়েদেরকে নিয়ে হয়তো টিভি দেখে অথবা গল্পগুজব করে, কারণ তারা ছেলে মেয়ে স্ত্রীর পুরো চাহিদা তারা পূরণ করতে পারে না। রাষ্ট্রযন্ত্র এগুলো জানার পরেও কোনো ব্যবস্থা নেয় না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং 2022 সালে এই প্রেস ক্লাবে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের উৎসব ভাতার ফাইল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে গিয়েও ছিল। 3-3বার আমাদের ফাইলগুলো রিজেক্ট হয় এবং আমরা শেষমেশ যতটুকু জানতে পারি, তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি এতই ক্ষুব্ধ ছিল, উনি বলেছিলেন নন এমপিও প্রতিষ্ঠান যেগুলোকে এমপিও করেছি এইগুলো সব জামাতি এবং বিএনপি ভরপুর, তাদেরকে আর কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এই জন্য আমাদের ভাগ্যে আর কোনো কিছু জুটে নাই। তবে আমাদের অবস্থান থেকে যতটুকু চেষ্টা করার আমরা কিন্তু সবটুকুই করেছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এবং আমাদের ছাত্র জনতার মাধ্যমে এই অভ্যুত্থানের পর যখন একটা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, আমাদের আশায় বুক বাড়তে থাকলাম। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো দপ্তর নাই যেখানে গিয়ে আমাদের বিষয়গুলো জানান দেই নাই। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে একাধিকবার আমরা বসেছি, ওনাকে আমাদের বিষয়গুলো জানিয়েছি, উনি যথেষ্ট আন্তরিক। সর্বশেষ আমরা যে 12 তারিখ থেকে কর্মসূচি দিয়েছি, 11 তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ডেকেছে। আমরা ওখানে গেলাম, ওনার সাথে কথা বললাম। উনি প্রথমেই শুরুটা করেছে, আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা জানি, প্রত্যেকটা বিষয়ে জানি এবং আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা আন্দোলন করেন আর যাই করেন, আপনাদেরকে আমি আগামী বাজেট থেকে সবগুলো সুযোগ সুবিধা বাড়িয়ে দিব। মাননীয় উপদেষ্টাকে অভিনন্দন জানালাম এবং বললাম, মাননীয় উপদেষ্টা, এই সিকি ঈদ বোনাসের বয়স 21 বৎসর হতে যাচ্ছে, আপনি কি মেহরবানি করে আমাদের উৎসব ভাতাটা বর্ধিতকরণ করে দিবেন? তখন মাননীয় উপদেষ্টা বলল, আমার হিসাব নিকাশ এখনো শেষ হয় নাই, আমি হিসাব নিকাশ করছি, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে আশ্বাস দিয়েইছে, তাহলে আপনারা কেন রাজপথে? আমরা এই জন্য রাজপথে, বিষয়টা ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। বিগত সরকারের আমলে আমাদেরকে বহু আশ্বস্ত করেছে, মাননীয় শিক্ষা উপদেষ্টাও কিন্তু আমাদেরকে অনেক বিষয় আশ্বস্ত করেছে। পরবর্তীতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে উনি যা চেয়েছেন তা করতে পারেন নাই। এই জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা ওনার মনোনীত কোনো ব্যক্তি যদি এসে আমাদেরকে এই ঘোষণার কথাগুলি যদি বলেন, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ফেরত যাব। আর যদি তা করা না হয়, সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব। এখান থেকে ইতিমধ্যে আগামী রোববার অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আশা করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী তা পালন করবেন। তাও যদি কাজ না হয়, রবিবার আমরা দেখব, সোমবার আমরা বসে প্রয়োজনে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা কর্মবিরতি ঘোষণা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, তারপরেও যদি কাজ না হয়, এই 2018 সালে কিন্তু প্রেস ক্লাবে আমরা কুকুরের সাথে রাত্রি যাপন করেছিলাম 18 দিন। আমরা কিন্তু সেই সহযোদ্ধা। যারা বলে যে আমরা এতদিন কোথায় ছিলাম, তারা আমাদের ইতিহাস জানে না। শিক্ষক অঙ্গন সবাই জানে আমরা শিক্ষকদের কল্যাণে কি করেছি, কি করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি, সেই কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে। আমরা প্রয়োজনে এখানে আবার অনশন ঘোষণা করব এবং তারপরেও যদি কাজ না হয়, আসছে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা আমরা বর্জন করব। আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত কিছু করতে হবে না। আমরা আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপও চালাবো, পাশাপাশি আমরা আমাদের অবস্থান সরকারকে জানান দিতে চাই। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা কিন্তু 5.5 লক্ষ থেকে 6 লক্ষ কর্মচারী এবং শিক্ষকের প্রতিনিধিত্ব করছি। আমাদের মধ্যে সমস্যা শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা বিষয় মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা মাননীয় প্রধান উপদেষ্টা তথা মাননীয় অর্থ উপদেষ্টা সবাইকে আমরা অবহিত করেছি। সবাই বলে যে একটু সময় দেন, আমরাও আপনাদেরকে সময় দিতে চাই, তবে পেট যে চলে না সেই ব্যবস্থাটা আগে করেন। আমাদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে প্রথম বলতে চাই, একজন সহকারী প্রধান শিক্ষক এবং একজন সিনিয়র সহকারী শিক্ষকের বেতন স্কেল 1। এটা কিভাবে হতে পারে আমার জানা নেই। উনি প্রশাসনিক দায়িত্ব পালন করে, ওনাকে কেন এই ধরনের বৈষম্যের বেড়াজালে রাখতে হবে? আর একটু ইতিহাসে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমপিভুক্ত শিক্ষক কেন, আমাদের প্রধান শিক্ষককে কিন্তু 6ষ্ঠ গ্রেড থেকে ডিমোশন দিয়ে 7ম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা ব্রিটিশ শাসনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে 200 বছর শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছি। আর এখনো যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছে, সেই ব্রিটিশ শাসন দিয়ে তারা আমাদেরকে চালাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটা বৈষম্যের কথা বলতে চাই। আমি সহকারী শিক্ষক, দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানে যারা যোগদান করে চাকরি প্রবেশ থেকেই তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। আর আমি এমপিভুক্ত শিক্ষক কেন, আমি অনার্স মাস্টার্স করে, আমি এনটিআরসি এর মাধ্যমে প্রিলিমিনারি রিটেন ভাইভা পুলিশ ভেরিফিকেশন সবকিছু করার পরেও আমাকে দেওয়া হয় 11তম গ্রেড। এই বৈষম্য কেন বাংলাদেশে থাকবে? আমরা তো এই ধরনের বৈষম্য চাই না। আমরা বলতে চাই, আমাদেরকে চাকরি প্রবেশ থেকে 10ম গ্রেড দিতে হবে। গত 11 তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টাকে এও অবহিত করেছি, উনি বলেছে ব্যবস্থা নিবেন। মাননীয় ডিজি মহোদয়কে বলেছি, উনিও বলেছেন ব্যবস্থা নিবেন। কিন্তু সেই ব্যবস্থা নিতে নিতে মাথার চুল পাকছে। একটু ভালো করে দেখলে দেখবেন, চোখের মধ্যে পাওয়ার প্রতি বছর বাড়াতে হয়, মাথার চুলগুলো পাকছে। ছেলে মেয়েকে সময় দেয় না, শুধু শিক্ষক কল্যাণে কাজ করি। তারপরেও যদি শিক্ষকরা ভুল বুঝে, কিছুই করার নেই। আমাদের কিছু কৌশলগত কারণে আপনারা একটা ভুল মেসেজ পেয়েছেন। এখন তো আমরা প্রেস ক্লাবের সামনে আছি, এখন আপনারা প্রতিষ্ঠানে কেন? গতকাল আপনাদেরকে জানিয়েছি, পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, সেই প্রশ্ন যদি আপনি পেয়ে থাকেন, এরপর সেই প্রশ্ন পেয়েও যদি আপনি পরীক্ষাতে পাস না করতে পারেন, আপনি কি সফল হলেন না ব্যর্থ হলেন?
ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে স্পষ্ট বলেছে আগামী বাজেট থেকে আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করবে। তাহলে এই ঘোষণাটা আমরা যদি রাজপথ থেকে নিতে না পারি, তাহলে তাকান আপনারা শিক্ষা অফিস ডাক্তারদের দিকে, আপনি তাকান রেলওয়ে কর্মচারীদের দিকে, আপনি তাকান এতটাই মাদ্রাসা শিক্ষকদের দিকে, আপনারা দেখেন প্রাথমিক শিক্ষকদের দিকে। তারা যদি প্রজ্ঞাপন নিয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি যেই পেজ থেকে প্রচার করছি, এখানে অনেক সাংবাদিক ভাই আছেন, তারাও প্রচার করছেন। আমার পেজে কিন্তু বাংলাদেশের 64টা জেলার শিক্ষক কর্মচারীরা জড়িত আছে। আপনারা সবাই প্রত্যেকটা লাইভ এখানে শেয়ার করবেন, সবাইকে জানান দিবেন যে আমি এখানে প্রেস ক্লাবের সামনে আছি। আপনারা আমাকে ভুল বুঝেছেন, অনেকে আপনারা আমাকে অনেকভাবে বিশেষায়িত করেছেন। আমি কিন্তু আপনাদের স্বার্থে প্রেস ক্লাবের সামনে আছি। আপনারা আসবেন আগামীকাল এবং আগামী পরশুদিন যেন আমরা প্রজ্ঞাপন নিয়ে প্রতিষ্ঠানে ফিরতে পারি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সেই সুদূর রাজশাহী থেকে, ভোলা থেকে, জামালপুর থেকে, টাঙ্গাইল থেকে, আমার নবীনগর থেকে, কুড়িগ্রাম থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, পিরোজপুর থেকে, মুন্সিগঞ্জ থেকে, লালমনিরহাট থেকে, সুনামগঞ্জ থেকে, বাংলাদেশের 64টা জেলার শিক্ষক কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি, আমাদের যে কৌশল, এই কৌশলটা আপনাকে খুলে না বললে আপনারা হয়তো বা বুঝবেন না। আপনারা আমাকে ভুল বুঝছেন বা ভুল বুঝেছেন, এটা ছিল আমাদের একটা কৌশল। যাই হোক, এখন আমি প্রেস ক্লাবের সামনে আছি, আপনাদেরকে বলবো আপনাদের পাশে আমি থাকবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত আছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংখ্যায় আমরা কম হতে পারি, আমরা কিন্তু প্রতিনিধিত্ব করছি 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং থাকবো। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।